সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল পিআরবির আজকে শেষ ক্লাস। আজকের পরে আমরা পিআরবির রেকর্ড দিয়ে দেব, সেখান থেকে পিআরবি আপনারা মাঝে মাঝে শুনে শুনে সেটাকে আয়ত্ত করে ফেলবেন। 1290টা বিধির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং এমসিকিউ আসতে পারে, সেগুলো আমরা ট্রাই করেছি এতদিন আয়ত্ত করার। তো আশা করি যেগুলো পড়াইছি বা আজকে লাস্ট ক্লাসে যেটুকু পড়াবো এর মধ্য থেকেই আমাদের লিখিত প্রশ্ন এমসিকিউ থাকবে। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো দেখবেন বা যেভাবে পড়াইছি সেটা পড়ার চেষ্টা করবেন। আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? সকলের কাছে প্রশ্ন, পিআর বন্দীদের কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রশ্ন শোনার সাথে সাথে অ্যান্সার করবেন। পিআর বন্দীদের কয় ভাগে ভাগ করা হয়েছে? গত ক্লাসের রিভিশন। তাহলে একটা ছিল পিআর, যাদের কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও বিভিন্ন জটিলতার কারণে এখনো যারা মুক্তি পায়নি তাদেরকে পিআর বলে। আর এটা হচ্ছে পিআরটি, যাদের সাজার মেয়াদ শেষ হওয়ার পূর্বে বা শেষ হওয়ার সময় যাদেরকে নিজ জেলার কারাগারে স্থানান্তর করা হবে তারা হচ্ছে পিআরটি। আর যাদেরকে 565 ধারা অনুসারে বা শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হবে তারা হচ্ছে পিআরটি 565, পিআরবি 500। জেল প্যারেড সপ্তাহের কোন দিন অনুষ্ঠিত হবে? প্রত্যেকে অ্যান্সার করেন। জেল প্যারেড যাদেরকে পিআর করা হয়েছে অথবা আসন্ন সপ্তাহে মুক্তি দেওয়া হবে তাদের মুক্তির বিষয়টা জানিয়ে জেল কর্তৃপক্ষ কোথায় এসপি স্যার বরাবর যে সবাই অ্যান্সার করেন। সপ্তাহের কোন দিন হবে জেল প্যারেড? রবিবার। অনেক সহজ না? তাহলে জেলখানার ভিতরে যাদেরকে আসন্ন সপ্তাহে মুক্তি দেওয়া হবে তাদের সাথে পরিচিত হওয়ার জন্য পুলিশ অফিসারের উপস্থিতিতে যে প্যারেড হবে। জেল প্যারেডে সর্বোচ্চ কতজন পুলিশ অফিসার উপস্থিত থাকবেন? সবাই দ্রুত কমেন্ট করেন। তাহলে জেল প্যারেড সপ্তাহের রবিবার অনুষ্ঠিত হবে। বিপি ভবন 97, পুলিশ অফিসারের উপস্থিতিতে হবে সর্বোচ্চ 20 জন থাকবে। কনস্টেবলরাও থাকতে পারবে, মহিলারা থাকবে না, তাদের কথা প্রতিবেদনে থাকবে। তারপর সকাল 7:30টায় পুলিশেরা হাজির হবে, 8টায় প্যারেড শুরু হবে। শনিবার বিকালে এএসআই বা মনোনীত অফিসার এই প্যারেডের রিপোর্ট প্রস্তুত করবে। রবিবার প্যারেড হবে, সোমবার সেই রিপোর্ট এসপি স্যারের কাছে জমা দেবে। খালি 2 জনে অ্যান্সার করতেছেন। শম্ভু দাদা, আপনি কি পারেন না? মালখানা কক্ষ, যেখানে অপরাধের উদ্ধারকৃত মালামাল, জব্দকৃত মালামাল, অস্ত্রশস্ত্র রাখা হয়, সেটা প্রত্যেক কোর্টে একটা মালখানা থাকবে। আর এই
মালখানা কক্ষে যে মালামালগুলো রাখা হবে সেইটা যে রেজিস্টারে লেখা হবে সেটাকে বলা হয় মালখানা রেজিস্টার। মালখানা রেজিস্টারের দায়িত্বে কে থাকবে? সবাই অ্যান্সার করেন। তাহলে প্রতি বছর যে অনিষ্পত্তিকৃত মালামাল থাকবে, অর্থাৎ এখনো নিষ্পত্তি করা হয়নি, সেগুলো কি করতে হবে? কোন মাসে কি কালি দিয়ে জেড টানতে হবে? সবাই অ্যান্সার করেন। কোন মাসে কি কালি দিয়ে জেড টানতে হবে? আর এই সঠিকভাবে জেড টানা হয়েছে কিনা সদর কোর্ট অফিসার এবং সদর সার্কেল সেটা দেখবেন, যাচাই করবেন। এবং কোনো সম্পদের মালিককে যদি সেই সম্পদ ফেরত দেওয়া হয় তাহলে তার যে রিসিপ্ট বা যে প্রাপ্তি রসিদ সেইটা এই রেজিস্টারে লিখে রাখতে হবে। কোড ইন্সপেক্টর পাইল কোথায়? রিফা আক্তার। মালখানা রেজিস্টার কে রক্ষণাবেক্ষণ করবে? একজন সাব ইন্সপেক্টর মালখানা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবে। আর এই যে যুবরাজ দাদা এপ্রিল মাসে লেখছেন, সি সি সি, পড়াবই না আজকে ক্লাস বন্ধ, শেষ। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। আমার পড়ানোর মন মানসিকতা সব ভেঙে গেছে। মানে দুপুরে কি দিয়ে খাইছেন এইটা সন্ধ্যার সময় বলতে পারতেছেন না, সি। প্রতি বছরের 1 জানুয়ারিতে অনিষ্পত্তিকৃত মালামাল এটা লাল কালি দিয়ে মালখানা রেজিস্টারে এন্ট্রি করতে হবে। রিপা আক্তার ভুল অ্যান্সার দিচ্ছে, ধ্রুবরাজ দাদা ভুল অ্যান্সার দিচ্ছে। জানুয়ারি মাসে লাল কালি দিয়ে। আর এপ্রিল মাসে কোনটা? যে সকল পরোয়ানা এখনো তামিল করা হয় নাই বা কার্যকর বা আসামি ধরা হয় নাই, সেই পরোয়ানাগুলো এপ্রিল মাসে লাল কালি দিয়ে রেজিস্টারে লিখতে হবে। 550 ছিল রেলওয়ে পুলিশের অধিক্ষেত্র। রেল লাইনের উভয় পাশে কতটুকু জায়গা রেলের অধিক্ষেত্র হবে? উভয় পাশে কতটুকু জায়গা রেলের সীমানা হবে? দেখি কে পারেন। আজকের ক্লাসে সবাই একটু মনোযোগী থাকবেন। আজকে আমাদের পিআরবির সর্বশেষ ক্লাস। আমরা একদম 1290 পর্যন্ত হিট করব। খুব প্রয়োজনীয় যে বিধিগুলো সেগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। লাস্ট পিআরবি ক্লাসে সবাই একটু মনোযোগী থাকেন। রেল লাইনের উভয় পাশে 10 ফুট, এই পাশেও 10 ফুট, ওই পাশেও 10 ফুট রেলের সীমানা। এই রেলের এই 10 ফুটের ভিতরে যত মালামাল থাকবে এটা রেলের সম্পত্তি, এবং এই সীমানার মধ্যে যদি কোনো অপরাধ সংগঠিত হয় সেটা রেল পুলিশ ব্যবস্থা নেবে। আমাদের কিন্তু একটা রেল পুলিশ আছে। আজকের পিআরবি সর্বশেষ ক্লাস শুরু করতেছি। পিআরবি 635, 638। 24 সালেও লিখিত প্রশ্ন আসছে, 25 সালেও লিখিত প্রশ্ন আসছে এই দুইটা বিধি দিয়ে। 635, 638। ক্রাইম সিন। ক্রাইম সিন। ক্রাইম মানে কি? অপরাধ। সিন মানে স্থল বা জায়গা।
ক্রাইম সিন অর্থাৎ যেখানে অপরাধটা ঘটে, অপরাধের যে ঘটনাস্থলটা সেটাকে বলে ক্রাইম সিন। আপনারা যারা সিআইডি দেখে থাকবেন সেখানে দেখবেন একটা অপরাধ ঘটলে, খুন হইলে সেখানে সিআইডির লোকজন গিয়ে একটা ফিতা দিয়ে আটকে দেয়, ডু নট ক্রস, ঠিক আছে, বা ক্রাইম সিন, এই যে একটা ফিতা দিয়ে আটকে দেয় ঘটনাস্থলটা, এই ক্রাইম সিন অপরাধের ঘটনাস্থল। অপরাধের ঘটনাস্থলে মূলত কাজ হচ্ছে সিআইডি অফিসারের, সিআইডিতে যারা আছে তাদের কাজ। এখানের ছবি তুলতে হবে, সেটা সিআইডির লোকেরা করবে। এখানে ফিঙ্গারপ্রিন্ট নিতে হলে সেটা সিআইডিরা করবে। পায়ের ছাপ, আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, এই সমস্ত কিছু সিআইডির লোকেরা করবে। পিআরবি 635 সেখানে বলছে সিআইডির যে আলোকচিত্র সংস্থা আছে তাদের কাজটা কি আসলে। সিআইডির মধ্যে অনেকগুলো ভাগ আছে। কেউ কেউ আছে শুধু ফটো তোলে, কেউ আছে আঙ্গুলের ছাপ গ্রহণ করে, কেউ আছে পায়ের ছাপ গ্রহণ করে, কেউ আছে হাতের ছাপ গ্রহণ করে, কেউ আছে জাল নোট এইটা নিয়ে কাজ করে। এখানে 635-এ বলা হয়েছে যারা ফটো তোলে, আলোকচিত্র সংস্থা, তাদের দায়িত্ব হচ্ছে অপরাধীদের ফটো তোলা, তারপর পায়ের ছাপ, হাতের ছাপ, আঙ্গুলের ছাপ, জাল নোটের এগুলার ফটো তোলা। আর অপরাধ যেখানে ঘটছে সেখানেরও ফটো তুলতে হবে। আর 638-এ বলছে এই ফটোটা কিভাবে তুলতে হবে। এই ফটোটা সাধারণত অপরাধীর যদি ছবি তোলে তাহলে মাথা এবং কাঁধ সহ সমগ্র মুখমণ্ডল কোয়ার্টার প্লেট সাইজের হতে হবে, কোয়ার্টার প্লেট সাইজের। আর যদি কোনো বন্দীদের অর্থাৎ কারাগারে আছে এই বন্দীদের ছবি তোলে, বন্দীদের ছবি সাধারণ পোশাকে, সিভিল ড্রেসে তুলতে হবে, কারাগারের পোশাকে নয়। তাহলে ছবিটা কিভাবে নিতে হবে? একটা হচ্ছে মাথা কাঁধ সহ মুখমণ্ডলের কোয়ার্টার প্লেট সাইজ। আমরা পিআরবি 313, 314 অশনাক্তকৃত মানে এমন একটা লাশ যাকে আপনি দেখে আইডেন্টিফাই করা যাচ্ছে না আসলে কে এই লোকটা, এই অশনাক্তকৃত লাশের ছবি তুলতে হবে হাফ প্লেট সাইজের। হাফ প্লেট মানে ফুল বডি, আর এমনভাবে তুলতে হবে যেন বডিতে কোনো দাগ ক্ষতচিহ্ন দেখা যায়। কিন্তু এই ক্রাইম সিনে এসে অপরাধীদের ছবি তুলতে হবে কোয়ার্টার প্লেট সাইজের, মৃত ব্যক্তির ছবি তুলতে হবে হাফ প্লেট সাইজের, আর অপরাধীদের ছবি তুলতে হবে কোয়ার্টার প্লেট সাইজের। আর যারা কারাগারে বন্দী আছে বন্দীদের ছবি তুলতে হলে সিভিল ড্রেস বা সাধারণ পোশাকে তুলতে হবে, কারাগারের পোশাকে নয়। একটা এমসিকিউ হবে বন্দীদের ছবি কোন পোশাকে তুলতে হবে, এটা হবে সাধারণ পোশাকে, কারাগারের পোশাকে নয়। তাহলে একটা প্রশ্ন আসে, ক্রাইম সিন কাকে বলে? ক্রাইম সিন সংরক্ষণের প্রয়োজনীয়তা কি বা গুরুত্ব কি? একটা জায়গায় একটা মার্ডার হয়েছে, সেখানে সংবাদ পাওয়ার পর পুলিশ গিয়েছে, থানা পুলিশ, তারপর সিআইডিকে বলা হয়েছে, তারা আসছে, ওই যে ক্রাইম সিনের যে ফিতা দিয়ে আটকে দিল জায়গাটা, ক্রাইম সিনের ফিতা দিয়ে কেন জায়গাটাকে ঘিরে দেওয়া হবে, এটার গুরুত্বটা কি? তাহলে এই ক্রাইম সিনে অপরাধটা হয়েছে, অপরাধী পৃথিবীতে যতই চালাক হোক না কেন কিছু না কিছু চিহ্ন সে ঘটনাস্থলে রেখে যাবেই।
আমাদের মাথা থেকে প্রতিদিন 100-র বেশি চুল পড়ে, 100টারও বেশি চুল পড়ে, এটা যে কোনো সময় চুলটা পড়ে। আবার 100-র বেশি চুল কিন্তু নতুন করে গজায়। তাহলে অন্তত অপরাধীর একটা চুল পাওয়া যাবে, তার পায়ের ছাপ পাওয়া যেতে পারে, হাতের ছাপ পাওয়া যেতে পারে, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেতে পারে। এই অপরাধের ঘটনাস্থলটা ঘিরে দেওয়া হয় কারণ এখানে অপরাধী কিছু চিহ্ন ফেলে যায় যাতে অপরাধীকে শনাক্ত করা যায়। তাহলে ক্রাইম সিন সংরক্ষণের গুরুত্ব কি? যে ক্রাইম সিন হচ্ছে অপরাধের ঘটনাস্থল। এখানে অপরাধী কি অপরাধ করার সময় ফেলে যাওয়া চিহ্ন থাকে বা আলামত থাকে, এই আলামত উদ্ধারের ফলে আসামিকে শনাক্ত করা যায়। ঠিক আছে, ক্রাইম সিন থেকে আসামির হাতের ছাপ, পায়ের ছাপ, আঙ্গুলের ছাপ, ঠিক আছে, রক্তমাখা জামা, বীর্য, তারপরে চুল, থুতু, কপ, এই সমস্ত কিছু মানে সেখান থেকে আলামত হিসেবে সংগ্রহ করা যায়। এর ফলে আসামিকে শনাক্ত করে শাস্তি প্রদান করা যায়। এই হচ্ছে ক্রাইম সিনের গুরুত্ব। এটার সাথে পিআরবি আসবে 635, 638। তাহলে 635 আলোকচিত্র শাখার কাজ, সেখানে ছবি তুলতে হবে, অপরাধীদের ছবি তুলতে হবে, হাতের ছাপ, পায়ের ছাপ, আঙ্গুলের ছাপ, সমস্ত ছাপের ছবি তুলতে হবে, আর অপরাধের ঘটনাস্থলের ছবি তুলতে হবে। আর এই ছবিটা হবে কোয়ার্টার প্লেট সাইজের, আর বন্দীদের ছবি হবে সাধারণ পোশাকে, কারাগারের পোশাকে নয়। 635, 638। আপনারা কি এই দুইটা বুঝতে পারলেন? আমরা যখন ক্রাইম সিনের প্রশ্ন পড়ব তখন এটা আরো ক্লিয়ার হবে। ক্রাইম সিন, ক্রাইম মানে অপরাধ, সিন মানে স্থল, অপরাধ স্থল, যেখানে যে জায়গায় অপরাধ সংঘটিত হয় সেইটাই অপরাধ স্থল, সেটাকেই ক্রাইম সিন বলা হয়। এই অপরাধ স্থলে অপরাধীর ফেলে যাওয়া বিভিন্ন চিহ্ন বা আলামত থেকে যায়। এই জন্য অপরাধ স্থলকে ঘিরে রাখতে হয় যাতে অবাধে সাধারণ পাবলিক ঢুকতে না পারে। অপরাধ স্থলকে কেন ঘিরে রাখা হয়? যাতে সাধারণ পাবলিক সেখানে ঢুকতে না পারে, অপরাধের আলামত নষ্ট করতে না পারে। ঠিক আছে, অনেক সময় অপরাধী নিজে অপরাধ করে পরে পাবলিকের সাথে মিশে এসে ওই অপরাধে ওইখানে স্থলে ঘুরে ঘুরে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে ফেলে যাতে তাকে শনাক্ত করা না যায়। সেজন্য কেউ যেন অবাধে সেখানে বিচরণ করতে না পারে, কোনো আলামত নষ্ট না করতে পারে, সেই জন্য এই জায়গাটাকে ঘিরে রাখা হয়। আর কেন ঘিরে রাখা হয় এবং ঘিরে রাখার গুরুত্ব কি? ঘিরে রাখলে সেখান থেকে যে আলামত পাওয়া যাবে সেটা থেকে অপরাধীকে শনাক্ত করা যাবে। এই হচ্ছে ক্রাইম সিন, ক্রাইম সিনের গুরুত্ব। আমাদের নর্মালি লিখিত পরীক্ষার জন্য প্রশ্নের পড়া এই পর্যন্ত আপাতত শেষ পিআরবির। এখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় জানব। যেমন আমরা যে প্রতিদিন পুলিশ লাইনে যে সকালবেলা যে প্যারেড হয়, আপনারা ভাবতে পারেন যে ডিপার্টমেন্ট আমাদের কষ্ট দিচ্ছে, হ্যাঁ, কয়দিন পর পর প্যারেড চালু করে, এটা তো কোনো আইনে নাই। আসলে পিআরবি 684 সেখানে বলা হয়েছে প্রতিটা পুলিশ লাইনসে শুক্রবার এবং ছুটির দিন বাদে যত হাজিরারত ফোর্স আছে সবাই সকালে প্যারেডে অংশগ্রহণ করবে। যত হাজিরারত ফোর্স আছে
তারা প্যারেডে অংশগ্রহণ করবে। পিআরবি 684 ক 1। আর খতে বলা হয়েছে প্রতি সপ্তাহে একবার মাস্টার প্যারেড অনুষ্ঠিত হবে। আমরা গতকাল মাস্টার প্যারেড নিয়ে কথা বলছিলাম। মাস্টার প্যারেড হয় পুলিশ লাইন্সে। এটা 684 খ কতে প্রতিদিন যে প্যারেড হবে সেইটা, আর খতে হচ্ছে মাস্টার প্যারেড হবে সেইটা। বোঝা যাচ্ছে? ক 684 খ। সোহাগ মিস্ত্রি, তোমাদের ডিএমপিতে কি প্রতিদিন প্যারেড হয়? আর আপনারা যারা নিরস্ত্র অফিসার হতে যাচ্ছেন বা হবেন, তাদের জন্য পিআরবি 687। সেখানে বলছে কোনো কারণে যদি নিরস্ত্র পুলিশ অফিসার অর্থাৎ এসআই এবং এএসআই নিরস্ত্র, এসআই নিরস্ত্র, এই দুই পদবীর অফিসার যদি কোনো কারণে পুলিশ লাইন্সে থাকার দরকার হয়, তাহলে তিনি কিন্তু পুলিশ লাইন্সে সংযুক্ত থাকলে আড়াইসারের অধীনে থাকবেন এবং সকল যে পুলিশ লাইনের ফোর্সের যে সকল রুটিন শৃঙ্খলা সব কিছু তার পালন করতে হবে। আপনি নিরস্ত্র হয়ে গেছেন, তারপর পুলিশ লাইন্সে গেছেন, তার মানে এই নয় যে আপনি একেবারে জগৎ উদ্ধার করে ফেলছেন। আপনাকে আড়াইসারের অধীনে থাকতে হবে। আপনাকে পিটি প্যারেড ডিউটি যা কিছু যেটাই শোনাবে সব কিছু রোল কল দিতে হবে। এটা হচ্ছে পিআরবি 687। এই জিনিসগুলো জানেন, একটু ভালো লাগে। পিআরবি 695 একটা গুরুত্বপূর্ণ পিআরবি। ট্রেজারি গার্ড এবং অস্ত্রাগারে যারা ডিউটি করেন, ম্যাগজিন গার্ড ডিউটি। এখানে মহিলা পুলিশ কেউ থাকলে মনোযোগ দিয়ে শোনেন, এবং এখান তো সবাই তো কনস্টেবল, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যে ম্যাগজিন গার্ড ডিউটি করেন আর পুরুষ পুলিশেরা যে ট্রেজারি গার্ড ডিউটি করেন, এই দুইটার সম্বন্ধে এখানে বলা আছে 695। তাহলে এখানে কি ডিউটি করি আমরা? সেন্ট্রি ডিউটি। এটাকে শুদ্ধ বাংলায় পিআরবির ভাষায় বলা হয় শান্ত্রী। তালিব বসায় আকার, নয়তন্ত্র রফালা রস্বীকার। 695 ক্লোজ 3 এখানে বলছে শান্ত্রীগণ প্রতি 5 মিনিট পর তার সম্পূর্ণ চৌকি প্রদক্ষিণ করবে। অর্থাৎ আপনার যে ডিউটি পোস্ট, 5 মিনিট থেমে থাকবেন, আবার 5 মিনিট পর এই আপনার পোস্টে প্রদক্ষিণ করবেন। একটু এই সাইডে যাবেন, মানে ঘুরে দেখবেন। 695-3 5 মিনিট পর ডিউটি পোস্ট প্রদক্ষিণ করবেন। আর 695 ক্লোজ 8 প্রতি 2 ঘন্টা পর এই শান্তি বা সেন্ট্রি বদলি হবে। আপনারা কি 2-4 করেন? প্রতি 2 ঘন্টা পর আপনি যে ম্যাগজিন গেটে বদলি দিচ্ছেন, আপনি যে মেজর স্যারের উপর, আড়াই স্যারের উপর রাগ হচ্ছেন যে 2 ঘন্টা পর 2-4 করাচ্ছে আমাদেরকে দিয়ে, এটা কিন্তু এই পিআরবি 695 ক্লোজ 8-এ বলা হয়েছে প্রতি 2 ঘন্টা পর সেন্ট্রি চেঞ্জ হবে। এবার 695 ক্লোজ 18 অস্ত্রাগারে যারা ম্যাগজিন গার্ড ডিউটি করবেন তাদের কাছে 20 রাউন্ড গুলি থাকবে। 1 রাউন্ড গুলি সরাসরি চেম্বারে থাকবে, আর 4 রাউন্ড গুলি ম্যাগজিনে লোড থাকবে। অর্থাৎ 5 রাউন্ড গুলি লোড থাকবে, 1 রাউন্ড থাকবে সরাসরি চেম্বারে, আর 4 রাউন্ড নর্মালি ম্যাগজিনে থাকবে।
তবে সেফটি কেসটা সেফ পজিশনে থাকবে। 695 ক্লোজ 18। এখানে ম্যাগাজিন গার্ড ডিউটি করেন এমন কেউ আছেন, বা জীবনে ম্যাগাজিন গার্ড করছেন এরকম কেউ আছেন? আমার মনে হয় আপনারা কেউ জীবনে ম্যাগাজিন গার্ড ডিউটি করেন নাই। তাহলে 695-3 5 মিনিট পর পর পোস্ট প্রদক্ষিণ করবেন। 695-8 2 ঘন্টা পর পর বদলি দেবেন। 695-18 20 রাউন্ডগুলি থাকবে 1 রাউন্ড চেম্বারে, 4 রাউন্ড ম্যাগাজিনে, সেফটিকে সেফ পজিশনে থাকবে। আপনারা কি অ্যালার্ম প্যারেডের নাম শুনছেন? অ্যালার্ম প্যারেড প্রতি পোস্টে কি 3 জনই থাকবে? রাজু, পুষ্পা, তুমি তো একটা দারুণ প্রশ্ন করলা। আমাদের সম্ভবত অন্য একটা পিআরবিতে আছে 3 কনস্টেবল 1 এনসিও এরকম। এটা আমি পরে ক্লিয়ার করব। তাহলে অ্যালার্ম প্যারেড হচ্ছে পিআরবি 695-22। অ্যালার্ম প্যারেড হচ্ছে 695-22 ক্লোজ 22। আর সেন্ট্রি চ্যালেঞ্জ এইটা কি আপনারা শুনছেন জীবনে? আমার মনে হয় আপনারা জীবনে এসব শোনেন নাই, দেখেন নাই, বোঝেন নাই। দাঁড়ান, কে আসেন? বন্ধু? কিসের বালের বন্ধু? আসলেই বন্ধু। সেন্ট্রি চ্যালেঞ্জ হচ্ছে 695 ক্লোজ 28। 695 22 হচ্ছে অ্যালার্ম প্যারেড, আর 695 28 হচ্ছে সেন্ট্রি চ্যালেঞ্জ। রাতের বেলা কোনো ব্যক্তি যদি আপনার পোস্টের দিকে আসতে থাকে, তখন সেন্ট্রি তাকে চ্যালেঞ্জ করবে এবং তাকে থামার জন্য আদেশ দেবেন। দাঁড়ান, কে আসেন? তিনি যদি সঠিক সন্তোষজনক জবাব দিতে পারে তাহলে তো ঠিক আছে, আর যদি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় এবং থামার আদেশ দেওয়ার পরেও যদি না থামে, তখন কি করবে? এই সেন্ট্রি ডাইরেক্ট গুলি করতে পারবে। তাই একজন প্রহরী কখন গুলি করতে পারে এটা কিন্তু আপনার জানতে হবে। ম্যাগাজিন গার্ড অথবা ট্রেজারি গার্ডের ডিউটি করা অবস্থায় পিআরবি 695 ক্লোজ 28 বিধি মোতাবেক রাতের বেলা, দিনে না কিন্তু, রাতের বেলা ম্যাগাজিন গার্ড অথবা ট্রেজারি গার্ডের পোস্টের দিকে যদি কোনো আগন্তুক আসে এবং সেন্ট্রি তাকে কি করবে? তাকে চ্যালেঞ্জ করবে। সে যদি সন্তোষজনক অ্যান্সার দিতে না পারে এবং প্রহরীর কাছে আসতে থাকে, তখন তাকে কি করবে? গুলি করতে পারবে। আর একাধিক ব্যক্তি যদি আসতে থাকে এবং থামার আদেশ যদি অমান্য করে, তাহলে তাৎক্ষণিকভাবে গুলি করতে পারবে। নিজ নিজ টার্গেট, 5 রাউন্ড, লোড, অ্যাপ্লিকেশন, ফায়ার। এই কমান্ড আমার জন্য আদেশ। কমান্ড নিজে দিয়ে নিজেই গুলি করে দেওয়া যাবে। স্ট্যান্ডিং এক্সারসাইজ, ফার্স্ট এক্সারসাইজ, অটোমেটিক অ্যালাইনমেন্ট উইথ গ্রিপিং, 1 চার্জার, স্টাডিং লোড। অ্যাপ্লিকেশন, ফায়ার, আনলোড। তাহলে একজন প্রহরী কখন গুলি করতে পারে? 695-28 সেন্ট্রি চ্যালেঞ্জ করলে সে যদি না থামে, সন্তোষজনক অ্যান্সার না দিতে পারে, সেন্ট্রির দিকে যদি আরও অগ্রসর হয়, তখন তাকে
এইবার আপনারা যারা ম্যাগজিন গেট করেন, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে কষ্টকর বিষয়, ম্যাগজিন গেট ডিউটি তো 2-4 করতেছেন, সকালে ফলিং আবার সন্ধ্যার সময় ফলিং, পতাকা নামানোর সময়। এইটা কি ভাই? এইটা তো কোনো আইনে আমি পাই নাই। এটা একদম কি, এটা শাস্তিমূলক, খালি খালি আপনাকে এইটা করাচ্ছে, একদম খালি খালি আপনাকে এই কাজটা করাচ্ছে না। পিআরবি 695 ক্লোজ 30, এই 30 পর্যন্ত আমরা পড়ব। 695 30-এ বলছে সকালে এবং সন্ধ্যায় সকল সদস্য ফুল পোশাকে এইখানে প্যারেড করবে, অর্থাৎ 2 বেলা ফলিং। অস্ত্রাগারে যে 2 বেলা ফলিং হয় ম্যাগজিন গার্ডে, সেটা হচ্ছে 695 ক্লোজ 30। আপনারা এখানে তো কেউ জীবনেও 2 বেলা ফলিং হন নাই, বা এগুলো বোঝেন না, চেনেন না, তারা জেনে রাখেন। আপনারা তো মামা বাড়ি বসে চাকরি করেন, তাই 2 বেলা ফলিং হন নাই কোনোদিন। ম্যাগজিন গার্ডে, ট্রেজারি গার্ডে, ম্যাগজিন গার্ডে যারা ডিউটি করবেন সকালে 12টা পর্যন্ত এবং বিকালে পতাকা নামানোর আগে 2 বেলা ফলিং, 695 ক্লোজ 30। এই যে কমন সেন্সগুলো আমরা প্রতিদিন দেখি যারা পুলিশ লাইন্সে আসি, ম্যাগজিন গার্ড ডিউটি, তারপর এই অ্যালার্ম প্যারেড 2 ঘন্টা পর পর বদলি হয়, কিন্তু আমরা এতদিন আইনটা জানতাম না। এখন থেকে আমরা আইনটার সাথে সাথে জানব। তাহলে 695 3, 8, 18, 22, 28, 30। 3-এ 5 মিনিট পর পর প্রদক্ষিণ করবেন, 8-এ 2 ঘন্টা পর পর বদলি হবে, 18-তে কত রাউন্ড গুলি থাকবে, আর 22-এ অ্যালার্ম প্যারেড, 28-এ সেন্ট্রি চ্যালেঞ্জ, 30-এ 2 বেলা ফলিং। আপনারা কি নতুন কিছু শিখতে পারলেন? আমি মজা করে বলছি যে আপনারা কেউ এগুলা করেন নাই, এগুলো আমরা সবাই করেছি। আপনারা কি নতুন কিছু শিখতে পারলেন? রিপা আক্তার বলছে প্রতি সপ্তাহে 3 দিন ম্যাগজিন গেট ডিউটি থাকে। মাশাআল্লাহ, তোমার চাকরি পোক্ত হচ্ছে, ঠিক আছে। এই যত বেশি আপনি ম্যাগজিন গার্ড ডিউটি করবেন, সেন্ট্রি ডিউটি করবেন, তত আপনার মধ্যে জেদ তৈরি হবে। আই মাস্ট হ্যাভ টু অ্যাচিভ এ র্যাঙ্ক। আপনি যত আরামে থাকবেন, পড়ালেখার আগ্রহ কমে যাবে। যত আপনি এই কষ্টের ডিউটি করবেন, তত আপনার মধ্যে স্পৃহা তৈরি হবে, আমার মধ্যে যেমন হয়েছিল। তাই আপনি প্রথমবারেই উত্তীর্ণ হয়ে যাবেন। এখন আপনারা যে রাউন্ড ডিউটি করেন, রাত্রিকালীন যে রাউন্ড ডিউটি করে, রাউন্ড পোস্টে পোস্টে যে রাত 12টার পরে যে চেক করে আসে, রাউন্ড ডিউটি হচ্ছে পিআরবি 696। আর এসকর্ট কমান্ডার, এটা হতে পারে মানি এসকর্ট কমান্ডার, আসামি এসকর্ট কমান্ডার। আসামি এসকর্ট যারা করছেন, এই এসকর্ট কমান্ডারের দায়িত্ব 703। মনে করেন আসামি এসকর্টের সময় কার কার, অর্থাৎ কোন কোন আসামিকে হাতকড়া পরানো যাবে বা শিকল বা বেরি ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে পিআরবি 715। হাতকড়ার ব্যবহার পিআরবি কত বিধিতে আছে আমরা পড়ছিলাম, পারলে একজনে কমেন্ট করে লেখেন তো দেখি কার মনে আছে। হাতকড়ির ব্যবহার পিআরবি কততে আছে? জানি আপনারা কেউ পারবেন না, একমাত্র একজন বাদে কেউ পারবেন না। হাতকড়ির ব্যবহার, হাতকড়া কি, হাতকড়ার ব্যবহার
মহিলা, শিশু, তারপর অতি বিদ্যুতের ব্যবহার হাতকড়া পরানো যাবে না। ঠিক আছে, দুইজনের বেশি একটা হাতকড়া দিয়ে একজনের ডান হাতে অন্যজনের বাম হাতে পরাইতে হবে। দুইজনের বেশি একত্রে হাতকড়া পরানো যাবে না। ঠিক আছে, যে স্থলপথে জলপথে যদি হাতকড়া ব্যবহার তখন হাতকড়া ব্যবহার করা যাবে না, তবে সতর্ক থাকতে হবে এবং হাতকড়া ভেঙে গেলে মেরামত করতে হবে। আরও কি যেন ছিল হাতকড়া, আর কি যেন একটা গুরুত্বপূর্ণ ছিল, হাতকড়া ব্যবহার ক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। পিআরবি 330 এর সাথে সবসময় যখনই 330 দেবেন এই 715 দিবেন। 715-তে বলছে কয়েদি বা এসকর্টের সময়। 330 হচ্ছে, মনে করেন আপনি একটা আসামিকে গ্রেপ্তার করতে গেছেন, সেই সময় কাকে কাকে হাতকড়া পরানো যাবে না। আর এইদিকে 715 হচ্ছে এসকর্ট, মনে করেন আসামি এসকর্টের সময় কোন কোন আসামিকে হাতকড়া, পায়ের বেড়ি, শিকল পরানো যাবে আর যাবে না। সাজাপ্রাপ্ত কয়েদিদের 3টা শ্রেণীতে ভাগ করছে, ক, খ, গ। ক, খ, গ। এই ক এবং খ এই দুইটা হচ্ছে ভালো লোক, এরা ভদ্রলোক। ক, খ হচ্ছে ভদ্রলোক আর গ হচ্ছে কি উচ্ছৃঙ্খল লোক। তাই বলা হয়েছে 715-তে 3 শ্রেণীর কয়েদিদের মধ্যে ক, খ যেহেতু ভালো লোক, ভদ্রলোক, তাই তারা যদি সহিংস না হওয়া পর্যন্ত তাদেরকে হাতকড়া পরানোর দরকার নাই। হাতকড়া, পায়ের বেড়ি, শিকল পরানোর দরকার নাই। যেহেতু ক, খ হচ্ছে ভদ্রলোক, তাই তারা সহিংস মানে হিংস্র বা উচ্ছৃঙ্খল না হওয়া পর্যন্ত তাদেরকে হাতকড়া পরানোর দরকার নাই বা যাবে না। আর গ শ্রেণী অর্থাৎ যারা ক ও খ বাদে যে লোকগুলো আছে এরা হচ্ছে গ শ্রেণীর বন্দী, এদেরকে হাতকড়া, দড়ি, পায়ের বেড়ি পরানো যাবে। আর এই হাতকড়ার যে চাবিটা অবশ্যই এসকর্ট কমান্ডারের কাছে থাকবে। হাতকড়ার চাবি কার নিকট থাকবে? একটা এমসিকিউ। হাজতখানার চাবি কার নিকট থাকবে? মালখানার চাবি কার নিকট থাকবে? হাতকড়ার চাবি কার নিকট থাকবে? 3টে জিনিস আমাদের শিখতে হবে। টিআই প্যারেড জেলখানায় হবে, চৌকিদার প্যারেড থানায় হবে, আর একটা কি যেন আছে, টিআই প্যারেড, চৌকিদার প্যারেড, তারপর জেল প্যারেড হবে জেলখানায়, মাস্টার প্যারেড হবে পুলিশ লাইন্সে। আর হাজতখানার চাবি থাকবে প্রহরীর কাছে, মালখানার চাবি থাকবে ওসি স্যারের কাছে, হাতকড়ার চাবি থাকবে এসকর্ট কমান্ডারের কাছে। এইভাবে কিন্তু আপনাকে শিখতে হবে কোনটা লাল কালি কোনটা কালো কালি। স্কেচ ম্যাপে গাছপালা, ঘরবাড়ি এদেরকে চিহ্নিত করতে হবে ক, খ এর মাধ্যমে, অক্ষরের সাহায্যে। আর সাক্ষীদের অবস্থান চিহ্নিত করতে হবে নাম্বারের সাহায্যে, যেমন 1 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী। এগুলা কিন্তু আমাদের এইভাবে মনে রাখতে হবে। এমই 2 কপি হবে, ফাইনাল রিপোর্ট 3 কপি হবে, মামলার ব্রিফ 2 কপি হবে, এজাহার 3 কপি হবে। এই কপি কিন্তু শিখে ফেলতে হবে, বারবার বারবার এটাকে রিভাইজ দিতে হবে, তখন কিন্তু এগুলা আয়ত্তে চলে আসবে। পিআরবি 715 এসকর্টের সময় বন্দীদেরকে কারে কারে হাতকড়া পরানো যাবে, কাকে কাকে পরানো যাবে না। তাহলে বন্দীদেরকে 3 শ্রেণীতে ভাগ করছে, ক, খ, গ। এই ক, খ এই 2 ভাই, এরা হচ্ছে ভদ্রলোক, এরা হিংস্র বা উচ্ছৃঙ্খল না হওয়া পর্যন্ত হাতকড়া পরানো যাবে না। এটা বাদে গ যিনি আছে, এই গ এ হচ্ছে এদেরকে অবশ্যই হাতকড়া, পায়ের বেড়ি, শিকল পরানো যাবে। আর এই হাতকড়ার যে চাবিটা
স্কট কমান্ডারের কাছে থাকবে। পিআরবি 715 শেষ, এর সাথে পিআরবি 330 দিয়ে দেবেন। লাস্ট কিছু ইন্টারেস্টিং জিনিস শুনে যান। আমাদের কোন কোন পদের লোক আছে? প্রথমে কনস্টেবল নিয়োগ হয়, তারপর কনস্টেবল থেকে হয় নায়েক, নায়েক থেকে এএসআই, এএসআই থেকে এসআই, এসআই থেকে ইন্সপেক্টর। আর একটা নিয়োগ হয় বা ইন্সপেক্টর থেকে কি হয়, এএসপি হয়। অথবা নিয়োগগুলো যেমন এএসপি সরাসরি নিয়োগ দেওয়ার পরে পরের যে র্যাঙ্কগুলো তারা কিন্তু অটোমেটিক লাগে। তাহলে যেমন এএসপি বা একজন সাব ইন্সপেক্টর, সেটা কিন্তু সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টাল র্যাঙ্কের মাধ্যমে হয়, আবার সরাসরিও নিয়োগ হয়। এএসপি কিন্তু ডিপার্টমেন্টালভাবে হয়, সরাসরি নিয়োগ হয়। কে কোন ধারায় নিয়োগ হয়, কোন বিধিতে, সেটা এখন এক লাইনে আমরা 1 মিনিটে মুখস্থ করে ফেলব। প্রত্যেকটার সাথে 2 যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এএসপি নিয়োগ হবে পিআরবি 733, ইন্সপেক্টর হবে 737। 4 গ্যাপ, এইটার মাঝে 4 গ্যাপ, পরেরগুলো সবগুলো 2 করে গ্যাপ। এএসপি 733, ইন্সপেক্টর 737। তা 37-এর পর 37-এর সাথে 2 যোগ করলে কত হবে, 39। ইন্সপেক্টরের পরে কে, সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর 39, 39 যোগ 2 41। তাহলে 41-এ কে, তাহলে 733 এএসপি, 737 ইন্সপেক্টর, তারপরে 39-এ হচ্ছে সার্জেন্ট, 41-এ হচ্ছে সাব ইন্সপেক্টর, 43-এ হচ্ছে এএসআই, 45-এ হচ্ছে এএসআই সশস্ত্র এবং এটিএসআই, আর 45-এর কতে হচ্ছে নায়েক, আর 746-এ হচ্ছে কনস্টেবল নিয়োগ। 33-এ এএসপি, 37-এ ইন্সপেক্টর। এরপর 2 যোগ করেন, 39-এ সার্জেন্ট, 41-এ সাব ইন্সপেক্টর, 43-এ এএসআই, 45-এ এএসআই সশস্ত্র আর এটিএসআই, আর 45-এর কতে নায়েক, 46-এ কনস্টেবল। এই কয়টা বিধি অনুযায়ী আমরা যারা কনস্টেবল নিয়োগ হয়েছিলাম পিআরবি 746, সেখানে অল ডিটেলস দেওয়া হয়েছে। বাছাই পদ্ধতি কিভাবে, পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে, তারপর তার শিক্ষানবিশ কত মাস ট্রেনিং করতে হবে, তারপর ট্রেনিং করে আসার পর শিক্ষানবিশ কয় বছর থাকবে, তার কনফার্মেশন কিভাবে হবে, সকল কিছু এই পিআরবির মধ্যে আছে। তখন সার্কুলারটা দেওয়া হয়, এই পিআরবি ফলো করে দেওয়া হয়। কনস্টেবলের শিক্ষানবিশ কাল কত বছর, পারলে একজন অ্যান্সার করেন। কনস্টেবলের শিক্ষানবিশ কাল কত বছর? আমাদের চাকরি ট্রেনিং সেন্টার থেকে জয়েন করার পর কয় বছর পর কনফার্ম হয়? তাহলে এএসপি হচ্ছে সরাসরি হোক বা ডিপার্টমেন্টাল হোক, সেটা পদোন্নতির মাধ্যমে হোক। এএসপি 733, ইন্সপেক্টর 737, সার্জেন্ট 739, সাব ইন্সপেক্টর 41, এএসআই 43, এএসআই সশস্ত্র এটিএসআই 45, নায়েক 45 ক, আর কনস্টেবল 46। আচ্ছা, আমাদের নিয়োগ কে কোন ধারা, কে কোন বিধিতে নিয়োগ পাবে? এই শুভ্র রয়, শুভ দাদার কমেন্টটা সবাই দেখেন আর হাসেন। কি বলবো আসলে, আমাদের কনস্টেবলের চাকরির কনফার্মেশন অর্থাৎ শিক্ষানবিশ হচ্ছে 2 বছর। সুব্রত দাদা 3 বছর লিখছে, এটা ভুল, এটা হবে 2 বছর।
এখন আমরা যে এতদিন জানছি নর্মাল পাবলিক অপরাধ করলে যেই ধারায় যে অপরাধ করবে শুধু ওই ধারায় শাস্তি হবে, কিন্তু পুলিশ যদি কোনো অপরাধ করে ওই ধারায় তো শাস্তি হবে। তখন পুলিশ যদি চুরি করে তাহলে 379-তে শাস্তি হবে। সাথে পুলিশ আইনের 7-29, পিআরবি 857, 7-29, 857, 7-29, 857। 7-29 হচ্ছে কি পুলিশ আইন, আর 857 পিআরবি। সেই 857 পিআরবি এখন আমরা পড়ব। পুলিশের শাস্তি সমূহ। পুলিশের শাস্তি হচ্ছে দুই প্রকার, একটা লঘুদণ্ড, একটা গুরুদণ্ড। লঘুদণ্ড, গুরুদণ্ড। লঘু মানে কি হালকা, একদম সিম্পল, আর গুরু মানে কি বড় ধরনের। গুরু থেকে গুরুতর। তাহলে লঘুদণ্ড, গুরুদণ্ড। লঘুদণ্ড কি সতর্কীকরণ, তিরস্কার, ফেটিক ডিউটি করানো, প্যারেড করানো, সাজা দেওয়া, তারপর ব্যারাকে আটকে রাখা, অতিরিক্ত ডিউটি করানো। আর গুরুদণ্ড হচ্ছে অর্থাৎ বরখাস্ত, অপসারণ, পদ অবনতি, পদোন্নতি বন্ধকরণ, আর হচ্ছে ইনক্রিমেন্ট ডাউন অর্থাৎ বেতন বৃদ্ধি, স্থগিতকরণ, তারপর ব্ল্যাক মার্ক। এগুলো হচ্ছে গুরুদণ্ড। আমরা যখন পুলিশ আইন পড়ব তখন এটা মুখস্থ করব। তা এই 857 হচ্ছে পুলিশের শাস্তি। সেজন্য পুলিশ কোনো অপরাধ করলে আমরা এই 857 পিআরবিটা দেই। এটা হচ্ছে পুলিশের শাস্তি। আর 875 কেউ যখন ছুটিতে গিয়ে গড় হাজির থাকে, এই গড় হাজিরের পিআরবি হচ্ছে 875। আপনি যখন ছুটিতে অতিবাস করবেন তখন আপনাকে এই পিআরবি 875 অনুযায়ী শোকজ করা হবে। 875 হচ্ছে ছুটিতে অতিবাস বা গড় হাজির 875। আর আমাদের যাদেরকে অপরাধের কারণে সাসপেনশন করা হয়, সাময়িক বরখাস্ত, এই সাসপেনশন হচ্ছে পিআরবি 880। 875-এ ছুটিতে অতিবাস বা গড় হাজির, আর 880 হচ্ছে সাসপেনশন বা সাময়িক বরখাস্ত। তাহলে আগে সাসপেনশন করতে হবে, পরে সাসপেনশনকালীন রুল ফলো করতে হবে। তাই পিআরবি 880 সাসপেনশন করা হবে, আর 881 পিআরবি 881টা আপনারা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। যে যখন একটা পুলিশ সাসপেনশনে থাকবে তখন তার কি কি করণীয় থাকবে। সাসপেনশন মানে হচ্ছে সে পোশাক পরে কোনো ডিউটি করবে না। সাসপেনশন থাকলে কোথায় তিনি থাকতে হবে? পুলিশ লাইন্সে বসবাস করতে হবে। পিআরবি 881 পুলিশ লাইন্সে বসবাস করতে হবে। আর প্রতিদিন একদম সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় হাজির থাকবে, এবং 24 ঘন্টার মধ্যে যতবার রোল কল হবে সমস্ত রোল কলে তার হাজির থাকতে হবে। সাসপেনশন থাকাকালীন একজন পুলিশের যে শৃঙ্খলা বা কর্তব্য সেটা হচ্ছে পিআরবি 881। তাকে সার্বক্ষণিক পুলিশ লাইন্সে থাকতে হবে, এবং এই 24 ঘন্টার মধ্যে যত রোল কল, প্যারেড যা কিছু শোনানো হবে তাকে সেটা করতে হবে, রোল কলে যোগদান করতে হবে। আমাদের পুলিশের মধ্যে অনেকের নামে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলার মাধ্যমে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এই বাড়ি পাঠানোর পর অনেকে আবার পুনরায় চাকরি ফেরত পায়। অনেকে আছে ডিআইজি স্যারের মাধ্যমে আপিল করে
আবার চাকরিতে জয়েন করে। পিআরবি 883, সেখানে বলছে এই আপিল কতদিনের মধ্যে করতে হবে। এটা কিন্তু একটা এমসিকিউ হবে যে আপনার বিরুদ্ধে রায় দেওয়ার আদেশ পাওয়ার পরে কত দিনের মধ্যে আপিল করতে হবে। 37 দিনের মধ্যে আপিল করতে হবে। 37, 3-7। একজনে সবাই একটু কমেন্ট করে লেখেন কত দিনের মধ্যে আপিল করতে হবে। 37 দিনের মধ্যে আপিল করতে হবে। পিএলবি 883। আমরা যে প্রতিদিন রোল কল দেই, এই রোল কলের পিআরবি হচ্ছে 894। রোল কলের পিআরবি 894। আর প্রত্যেকের নামের সামনে যে কনস্টেবল নাম্বার অমুক, এএসআই নাম্বার অমুক, এই যে নাম্বার বা ব্রাশ নাম্বার থাকে, এটা হচ্ছে পিআরবি 900। পিআরবি 900 বিধি অনুযায়ী প্রত্যেকের একটা ব্রাশ নাম্বার থাকবে। আপনি রোল কল দিবেন 894-তে, ব্রাশ নাম্বার থাকবে 900-তে। এগুলো কি আগে আপনারা জানতেন? রোল কল দিবেন 894 আর ব্রাশ নাম্বার থাকবে। কনস্টেবল 273, উইমেন কনস্টেবল 273 এখানে আছেন? তাহলে আপনি যে এই যে নাম্বারটা পিআরবি কত অনুযায়ী পাইলেন বলেন তো? 273 কনস্টেবল আছেন এখানে? কনস্টেবল 781 আছেন? তাহলে আপনি যে নাম্বারটা পাইলেন পিআরবি 900। কনস্টেবল 585 আছেন? আমাদের প্রত্যেকের একটা সার্ভিস বই বা চাকরির খতিয়ান বই আছে, সার্ভিস বুক। এই সার্ভিস বুক হচ্ছে পিআরবি 920। প্রত্যেক পুলিশ সদস্যের নামে একটা সার্ভিস বই থাকে, সার্ভিস বুক। এই সার্ভিস বুকটা হচ্ছে পিআরবি 920 অনুযায়ী প্রত্যেকের নামে একটা চাকরির খতিয়ান বই থাকবে। আর আমরা যে সবাই পোশাক পরিহিত অবস্থায় ডিউটি করি, এটা পিআরবি 951-তে বলা হয়েছে প্রত্যেক পুলিশ সদস্য পোশাক পরিহিত অবস্থায় ডিউটি করতে হবে, পিআরবি 951। আর এই পোশাক পরা অবস্থায় আপনার পোশাকের ব্যাপারে, অর্থাৎ পোশাকটা কেমন হবে সেটা বলছে 953। আপনার পরিপাটি পোশাক পরতে হবে, আপনার ক্লিন শেভ করতে হবে, বুটে টো উঠাইতে হবে, এবং আপনি অতিরিক্ত কোনো অলংকার ব্যবহার করতে পারবেন না, স্মার্ট ওয়াচ দিতে পারবেন না, আংটি দিতে পারবেন না, এবং কোনো চেইন পরতে পারবেন না, অতিরিক্ত অলংকার ব্যবহার করতে পারবেন না। পিআরবি 953। আর 951 আপনি পোশাক পরে ডিউটি করবেন। আর 953 হচ্ছে এই পোশাকটা পরিপাটি হতে হবে, নিট অ্যান্ড ক্লিন হতে হবে, এবং অতিরিক্ত অলংকার ব্যবহার করা যাবে না। আর আপনারা যারা কিট প্যারেড করেন, কিট প্যারেড, এই কিট প্যারেড হচ্ছে পিআরবি 978। এই কিট প্যারেড প্রতি মাসে একবার কিট প্যারেড নিতে হবে। এসপি অথবা এডিশনাল এসপি স্যার নিতে পারবে প্রতি মাসে একবার। কিট প্যারেড হচ্ছে 978, প্রতি মাসে একবার। তাহলে আমরা কতগুলো প্যারেড পাইলাম? টিআই প্যারেড 282, চৌকিদার প্যারেড 369, টিআই প্যারেড, চৌকিদার প্যারেড। তারপরে জেল প্যারেড 515,
মাস্টার প্যারেড 684 খ আর কিট প্যারেড 978। কে কোনটা নেবে, কতদিন পর পর হবে? এই পুষ্পা তুমি ভালো হয়ে যাও। আর লাস্টের পিআরবিতে 1290টা বিধি আছে, লাস্টের বিধিটা হচ্ছে 1290। এই যে স্টেশনারি থেকে যে আমাদের খাতা কলম, তারপর সিল প্যাড, গাম, তারপরে ফাইল কভার, যত কিছু জিডি বই, তারপরে সিসি বই দেওয়া হয়, এই স্টেশনারি মালামাল যে বিতরণ করবে সেটা হচ্ছে পিআরবি 1290। তাহলে 1 থেকে 1290 দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিআরবি রুলস, যেগুলো পরীক্ষা আসার মতো, এমসিকিউ আসার মতো, এগুলো আমরা শিখে ফেললাম। 635, 638 ক্রাইম সিন, আলোকচিত্র শাখার কাজ, এটা শিখতে হবে। তারপরে আমাদের 715 স্কট কমান্ডারের দায়িত্ব কর্তব্য এবং স্কটের সময়, আসামি স্কটের সময় কোন কোন আসামির পায়ে বা হাতে হ্যান্ডকাপ, পায়ের বেরি, শিকল পরানো যাবে যাবে না। ক খ শ্রেণীর আসামিরা বা বন্দিরা যদি সহিংস না হয় তাহলে পরানো যাবে না, আর গ শ্রেণীর বন্দীদেরকে পরানো যাবে। পিআরবি 695-3, 5 মিনিট পর পর ম্যাগাজিন গার্ডের পোস্ট আপনি পাইচারি করবেন। 695-8, প্রতি 2 ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ হবে। 695-18, আপনার 5 রাউন্ড গুলি লোড থাকবে, 1 রাউন্ড থাকবে সরাসরি চেম্বারে, 4 রাউন্ড থাকবে ম্যাগাজিনে। 695-22, অ্যালার্ম প্যারেড করা যাবে। 695-28, সেন্ট্রি চ্যালেঞ্জ করবেন। সেখানে যাকে চ্যালেঞ্জ করবেন সে যদি সন্তোষজনক জবাব না দিতে পারে এবং না থামে, তাহলে সেন্ট্রি ওখানেই গুলি করতে পারবে। আর 695-30, ম্যাগাজিন গার্ডে প্রতিদিন 2 বেলা ফোলিং হতে হবে। যারা না জানেন এগুলো জেনে রাখেন। 684 ক, প্রতিদিন প্যারেড করতে হবে শুক্রবার বাদে। আর 694 খ, প্রতি সপ্তাহে একবার মাস্টার প্যারেড হবে। পিআরবি 857, পুলিশের শাস্তিসমূহ 880 সাসপেনশন আর 881 সাসপেনশন থাকাকালে আপনার প্রতিটা রোল কলে অ্যাটেন্ড করতে হবে, সবসময় পুলিশ লাইনে, পুলিশ লাইন্সের ব্যারাকে থাকতে হবে। 920 চাকরির খতিয়ান বই, 951-তে পোশাক পরে ডিউটি করবেন, 953-তে পরিপাটি অবস্থায় ডিউটি করবেন। 978, প্রতি মাসে একবার কিট প্যারেড হবে, এটা এসপি স্যার অথবা এডিশনাল এসপি স্যার নিতে পারবেন। আর 1290, ফরম স্টেশনারি মালামাল বিতরণ করবে। সো থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল আপনাদেরকে পিআরবির যে অডিও রেকর্ড দেওয়া হবে 2টা খণ্ডে, 2টা ভাগে, এগুলো ঠিক ফৌজদারি দণ্ডবিধি সাক্ষ্য আইনের মতো শুনবেন। পিআরবিটা বারবার রিভিশন দিবেন। আগামী ক্লাস থেকে আমরা 3 দিন করে একটা আইন রিভিশন দেব। প্রথমে কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি 3 দিনে রিভিশন দেব, দণ্ডবিধি 3 দিনে, এরকম এই 4টা 12 দিনে রিভিশন দেব। প্রত্যেকে আগামীকাল ফৌজদারি কার্যবিধির অডিও রেকর্ডটা শুনবেন। আমি রিভিশন দেব এবং মাঝে মাঝে প্রশ্ন করব, সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন। শীঘ্রই আপনাদেরকে প্রশ্ন প্র্যাকটিস করার গ্রুপ খুলে দেওয়া হবে, সেখানে ইচ্ছামতো আপনারা প্রশ্ন প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ।